আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি আশিক রুদ্র এবং আপনারা দেখেছেন যে অবিশ্বাস্য একটি জয় ছিল আর্জেন্টিনার, দারুণ একটা কামব্যাক এবং ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা। এ নিয়ে আমরা আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তপু বর্মন। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভাইয়া। এবং আমারই সহকর্মী চ্যানেল 24 এর স্টাফ করেসপন্ডেন্ট সামিন ইয়াসার, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক চাইলে আপনারাও যোগ দিতে পারেন আমাদের আলোচনায়, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে করতে পারেন প্রশ্ন কিংবা মতামত। আমরা আলোচনায় চলে যেতে চাই তপুর কাছে যে ম্যাচটা হলো আর কি। এতদিন ধরে যেটা আলোচনা হচ্ছিল যে আর্জেন্টিনা কখনো টাফ টিম এখনো ফেস করেনি বিশ্বকাপে, মিশর, কেপ ভার্দে এই ধরনের দলের সাথে ফেস করেছে, কিন্তু ইংল্যান্ড একটা রিয়েল টেস্ট হয়েছে সেমিফাইনালের মতো একটা জায়গায় যেখানে স্নায়ুর চাপ ছিল অনেক বেশি। সেখানে এক গোলে পিছিয়ে থেকে কামব্যাক করা, 2 গোল দিয়ে ম্যাচটা জিতে নেয়া, মানে ফুটবলীয় ভাষায় আসলে এটা কতটা কঠিন ছিল এবং এটা আসলে আর্জেন্টিনা যে করে দেখালো এটা কি একটা প্রমাণ করে দিল কিনা যে না আমরা একেবারে টপ র্যাঙ্কের টিমের সাথে জিতেই আমরা শিরোপার কাছে যেতে পারি। প্রথমত আমি বলতে চাই যে ওয়ার্ল্ড কাপে যারাই আসে দে নট স্মল টিম, বিকজ দে প্লে মেনি গেম ফর দিস ওয়ার্ল্ড কাপ। আপনি এই ওয়ার্ল্ড কাপ আসার আগে অনেকগুলো ম্যাচ খেলতে, আপনি কোয়ালিফিকেশন রাউন্ড, সেই জায়গায় অনেক বড় বড় টিমকে তারা ফেস করেছেন। এবার না হলে আপনার ধরেন 32 থেকে 48 টিম হয়েছে, কেউ কিন্তু আপনার একেবারে যে লুজ টিম তা না। ওয়ার্ল্ড কাপ যারা খেলতে আসে তার বিগ টিম, বড় টিম, এবং তাদের সেই আপনার পসিবিলিটি এবং তাদের সেই অ্যাবিলিটি আছে দেখেই কিন্তু খেলে। এখন ঘটনা হয়েছে যে নট অনলি দিস ম্যাচ, ইংল্যান্ড ম্যাচ, তারা কিন্তু তার আগেও 3টি ম্যাচ সেম স্ট্রাকচারেই খেলেছেন, 3 গোলে জিতেছেন। এবং আজকেই ধরতে পারেন যে রাত 1টার ম্যাচে সেখানে ধরেন যে 1 গোল খেয়ে 2 গোল দিয়েছে। এটা আসলে সারপ্রাইজিং না, জাস্ট টাইমিং অফ ওয়েট করেছে এবং টাইমিংটা যে সময় আসলে প্রয়োজন ছিল গোলের একটা, যেটা কিনা আসলে ফার্স্ট গোল এনজোর, ওই গোলটাতে কিন্তু দেখবেন যে ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে। একটা খালি টাইমিং মুভমেন্টের প্রয়োজন ছিল, যেটাতে আসলে স্পেশালি ইংল্যান্ড ডিপ ডিফেন্ডিং খুব ভালোই করতেছিল। কারণ আমার কাছে স্কলানির কিছু চেঞ্জও খুব ভালো লেগেছে। আপনি যদি নিকোকে দেখেন, আপনি যদি লাউতারোকে দেখেন, রড্রিগো দি পলকে দেখেন, মন্টিয়েলকে দেখেন, সবাই কিন্তু এফেক্টিভ একটা পারফরমেন্স দিয়েছে যতক্ষণই খেলেছে। তো আমি বলবো যে আসলে এটা অল অ্যাবাউট আমাদের ডিসকাশন। আসলে আমরা যারা আর্জেন্টিনাকে পছন্দ করি না সেইভাবে কথাগুলো আসে। আপনি যদি ওয়ার্ল্ড কাপের স্টেজে কোনো টিমকে আমি ছোট ধরি না। আপনি যদি ইজিপ্টকে ছোট বলবেন, আপনি কি কেবো ভার্দেকে আপনি ছোট বলতে পারেন, তারা প্রথম ওয়ার্ল্ড কাপে খেলতে এসেছে কিন্তু 4টা ম্যাচ কিন্তু 90 মিনিটে হারেনি। তাদেরকে আপনি কিভাবে ছোট বলবেন? তারা উরুগুয়ের সাথে 2-2 গোলে ড্র করে তারা রাউন্ড অফ 32-তে আসছে, তাই না? আপনি সুইজারল্যান্ডের একটা লেগাসি আছে, ইউরোপের একটা স্ট্যান্ডার্ড দল, তাদেরকে হারিয়েছে। তো এটা অল অ্যাবাউট আমাদের চিন্তা ভাবনা থেকে আসে, আমি এটা কখনো মানি না। আচ্ছা, আমরা সামিন ইয়াসের কাছে যেতে চাই। যখন ইংল্যান্ড প্রথম গোলটা দিল, আমরা এর আগেও দেখেছি যে আর্জেন্টিনা কামব্যাক করেছে, সেটা মিশরের সাথে হোক কিংবা সুইজারল্যান্ডের সাথে হোক কামব্যাক করেছে, কিন্তু ইংল্যান্ডের সাথে আসলে যখন খেলাটা হচ্ছে 1 গোলে পিছিয়ে আছে, তখন কি মনে হচ্ছিল কিনা যে এই ম্যাচটা আর্জেন্টিনা আদৌ জিততে পারবে কিনা, এরকম একটা শঙ্কা জেগেছিল কিনা? না, এটা আসলে মনে হয় নাই। কারণ ইংল্যান্ড যখন গোলটা করলো অ্যান্থনি গর্ডনের মাধ্যমে 55 মিনিটে, তারপরে কিন্তু থমাস টুখেলের ট্যাকটিক্সটা চেঞ্জ করে ফেলেছিল। তারা কিন্তু ব্যাক ফাইট ডিফেন্ডিংয়ে চলে গিয়েছে। তারা মনে করেছে যে তার ম্যাচ শেষ, তারা ম্যাচ জিতে গিয়েছে। ওইটাই কিন্তু আসলে একটা ইফেক্ট ছিল ম্যাচের মধ্যে। কারণ উল্টা পাশে আপনি যদি দেখেন স্কালোনি কিন্তু যতগুলো চেঞ্জ করেছে সবগুলো অফেন্সিভ চেঞ্জ ছিল। যেমন লাউতারো মার্টিনেজ এক্সট্রা স্ট্রাইকার নামানো, নিকো গঞ্জালেস উইঙ্গার নামানো এক্সট্রা, তারপরে ডি পল আর মন্টিয়েলটাও তো অবশ্যই বলতে হয়। এগুলো কিন্তু অনেক ইফেক্টিভ ছিল। একদিকে এক টিম এগিয়ে আছে 1-0 গোলে, ওই টিমের কোচ ডিফেন্সিভ হওয়ার জন্য ডিফেন্ডার নামাচ্ছে এক্সট্রা। আপনি যদি খেয়াল করে থাকেন, গর্ডনের গোল যখন দিল তখন কিন্তু র্যাশফোর্ডে নামার কথা ছিল আসলে। তখন কিন্তু গোলটা হওয়ার পরে র্যাশফোর্ডকে চেঞ্জ করে তারা ডিফেন্ডার নামিয়েছে, এজরি কনসাকে নামিয়েছে। কারণ তারা ভেবেছে তারা ম্যাচটা বের করে নিয়ে আসতে পারবে। তখন কিন্তু 55 মিনিট, এক্সট্রা টাইমও যদি ধরি আমি ইনজুরির সময়, তাও কিন্তু 40 মিনিটে বেশি বাকি থাকে। আপনি যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সাথে খেলবেন, অ্যান্ড বিগত কয়েকটা ম্যাচ আপনারা তো অবশ্যই স্টাডি করেছেন, আপনারা দেখেছেন বারবার তারা ফেরত এসেছে, তারা কিন্তু শেষ পর্যন্ত হাল ছাড়েনি।
আমার মনে হয় যে ওই ট্যাকটিক্সটা কিছুটা পিছিয়ে রেখেছে ইংল্যান্ডকে, অ্যান্ড ওই ট্যাকটিক্সটা হয়তো কাজ করেনি থমাস তুখেলের। অ্যান্ড স্কালোনির প্রত্যেকটা চেঞ্জই কিন্তু ইফেক্টিভ ছিল। আপনি যদি দেখেন নিকো গঞ্জালেস কতগুলো হেড, একটা দুইটা কিন্তু বারেও লেগেছে আসলে, ম্যাকেলিস্টারের হেড, তারপরে লাউতারো তো গোলই করলো উইনিং গোলটা, আর ডিপলেরও কিছু পাস, এটা অবশ্যই বলতে হয় যে একটা ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস ছিল স্কালোনির। তবু আপনি যেটা বলছিলেন যে সামিন ইয়াসারও বলছিল যে চেঞ্জেসের কথা, আর্জেন্টিনা যে চেঞ্জেসগুলো করেছে এগুলো একেবারে 100-তে 100 কাজে লেগেছে। জি। আমরা যদি টুখেলের কথা যদি দেখি যে তার চেঞ্জেসগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে সমালোচনা হচ্ছে, ব্রিটিশ মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কেন একটা গোল করার পরে একেবারে পুরোপুরি ডিফেন্সিভে চলে গেল। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ইংল্যান্ড ডিফেন্সিভে চলে গিয়েছিল, নাকি আর্জেন্টিনা এতই অতিমাত্রায় আক্রমণ করছিল যে তারা নিজেদের ডিফেন্স থেকে বেরই হতে পারছিল না? না, এই জায়গায় টমাস টুকেলের দুইটা জিনিস মাথায় কাজ করেছে। এক, আপনি এক গোল দিয়েছেন, আসলে কি আপনি আর্জেন্টিনার সাথে ফার্স্ট হাফ যেই লেভেলের ফুটবলটা খেলছেন সেটা খেলেই কি আপনি গোলটা ধরে রাখতে পারবেন কিনা, একদম আপনার ধরেন অল আউট ফুটবল, এটা হলো এক নাম্বার। সেকেন্ড, আপনি লো ডিফেন্সে যে লো ব্লকে যে আপনি কি গোলটাকে ধরে রাখতে পারবেন কিনা। তার আসলে প্রথমটা যেটা বললাম ওইটাতে সে বিশ্বাস করেনি, সে বিশ্বাস করেছে যে ডিপ ডিফেন্ডিং করে গোলটাকে ডিফেন্ড করার। কিন্তু সেই ক্ষেত্রে আর্জেন্টিনা আপনার অল আউট ফুটবলে গেছে। আপনি দেখবেন যে সামটাইম রোমেরো অ্যাটাকিং জোনে চলে গেছে সাইডে বল দিয়ে সেই ক্রসের জন্য, যখন নিকোকে পাস দিয়েছে রোমেরো দেখবেন যে বক্সে চলে গেছে। তো হ্যাঁ, সেইখানে আপনার ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে আপনার ওইখান দিয়ে তেকলোফিকা ছিল, আর হলো আপনার সামটাইম মলিনা থাকা অবস্থায়, তারপর মন্টিয়েল যখন আসলো তখনও গিয়েছে। তো আপনার যদি আপনার এর মধ্যে আবার লিসান্দ্রোকে উঠে নিয়েছে, অটামেনিকে নামিয়েছেন। তো এই জায়গা দিয়ে ভাইয়া অলরেডি বলেছে যে টমাস টুকেল আসলে বেশি ডিপ ডিফেন্ডিংয়ে চলে যায়, এর জন্য স্পেসগুলো বেশি পায়। আপনি দেখবেন যে যখন উইদাউট বল আপনি বেশি রান করবেন, আপনি বলকে সেভ করার জন্য দৌড়াবেন, দ্যাট মিনস ইউ অলরেডি আপনার এনার্জিকে লুজ করে ফেলেছেন। যখন আপনি বল উইন করবেন সেই এনার্জিটা আপনি প্রোভাইড করতে পারবেন না। আপনি দেখেছেন তারা 2-3 থেকে 4 বার বল উইন করেছে কিন্তু ডিএর সামনে যেতে পারে না, তার আগেই আর্জেন্টিনা ডিফেন্ডার এবং মিডফিল্ড বলটাকে উইন করে নিয়েছে। এটা অল অ্যাবাউট এনার্জি। এখন ঘটনা হয়েছে আপনার সেই টিমে মেসি আছে, সে ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি করতেই পারে 100%। এবং সে করেছেন। আপনি ডিপ ডিফেন্ডিংয়ে গেলে যে আপনার মেসির এগেনস্টে ম্যাচটাকে বের করে ফেলবেন, এটা কিন্তু আসলে রিয়েলিটি না। তারপরে ভাই বলছে যে ডিফেন্ডারই নামাচ্ছেন, আপনি রাশফুডকে নামাইছে মাত্র মেবি 4 মিনিট আগে, 4 মিনিট আগে প্লাস 9 মিনিট, 13 মিনিটে আপনার একটা প্লেয়ার কি করতে পারবে, তাই না? তো আপনার এই যে সাকাকে নামানোই হয়নি, তো ডিসিশন আসলে আমি বলবো যে ইংল্যান্ডের জন্য খারাপ ছিল, আর্জেন্টিনার জন্য ভালো হয়েছে। আমরা যেমনটা দেখি যে যখন কোনো লাতিন আমেরিকার দল যখন ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলে, উইং দিয়ে আক্রমণটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তাদের হাইট অনেক বেশি থাকে ইউরোপিয়ান ফুটবলারদের, স্পেশালি ইংল্যান্ডের কথা যদি বলতে হয়, জার্মানির কথা বলতে হয়। কিন্তু আমরা এবার দেখলাম একটু উল্টো, উইং দিয়ে আক্রমণ করছে আর্জেন্টিনা, বারবার চান্স ক্রিয়েট করছে, হেড হচ্ছে, কোনোটা স্কোর হচ্ছে, কোনোটা হয়তোবা বারে লাগছে। এই ব্যাপারটা একটু অবাক করেছে কিনা। আর আমরা যেমনটা দেখি যে ইংল্যান্ডের খুব মানে দীর্ঘদেহী ডিফেন্ডার থাকে, সেখানে একটা আমি ঘাটতে মনে হয়েছে, মানে হ্যারি ম্যাগুয়ার টাইপের কেউ একজন থাকলে হয়তোবা এতটা চান্স ক্রিয়েট হতে পারতো না। আসলে আপনার হ্যারি ম্যাগুয়ারকে না নেওয়ার কারণ হলো ধরেন সে অলরেডি অনেক ম্যাচ খেলে ফেলেছেন এবং তার একটা এই জুনে আসলে তার সেই আপ টু দ্য মার্ক ছিল তার হাইটটা অন্তত না। হাইট তো আপনি স্টোনসের হাইট তো হ্যারি ম্যাগুয়ারের থেকে বেশি। আপনি ম্যান সিটি ডিফেন্ডার গে না গে আপনার তার পারফরমেন্স এবারের সিজনে খুবই দুর্দান্ত। তো আপনি টমাস টুকেলের প্লেয়ার চুজিং হিসাবে আমি তাকে ব্লেম করব না। আপনি এই জায়গায় একটা মানে ক্রিয়েটিভ মিডফিল্ডারকে সে নেয়নি, সেটা হলো ফিল ফুডেন হয়তোবা আপনার কোল পালমার, এই দুইজন থেকে একজনকে নিলে তাদের মিডফিল্ডে আরো বেশি কমব্যাক থাকতো। কিন্তু তাদের মিডফিল্ড ডুয়েলে ভালো, কিন্তু তাদের ক্রিয়েটিভ পাসিংয়ে নাই। আপনি যদি ডেকলান রাইসকে দেখেন, অ্যান্ডারসনকে দেখেন, তারা ফাইটার, ডিফেন্সিভ মোডের। এবং ডেকলান রাইস এবং রিস জেমসকে তুলে নেবার পরেই মনে হচ্ছিল আরো বেশি সুযোগ পাচ্ছিল। ডিফেন্স নামাইছে আসলে আপনার আর্জেন্টিনা। আপনি দেখবেন যে লাস্ট 20 মিনিটস মেসির একটা মানে আপনার ব্রেন দেখেন যে সে মাঝখান থেকে রাইট সাইডে চলে এসেছে। সে আসলে পুরো ম্যাচটাকে রিড করেছেন 80 মিনিট পর্যন্ত। একই স্ট্র্যাটেজি কিন্তু তিনি মিশরের ম্যাচেও নিয়েছেন। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা সেই জায়গায় আসলে সে অনেক স্পেস পেয়েছে
এবং তাকে আটকানোর জন্য আরেকটা লেফট ব্যাককে নামানো হয়েছিল। দুজন লেফট ব্যাককে ডস দিয়ে লাস্টের যে সেকেন্ড গোলটার অ্যাসিস্ট সে করলো। আসলে এটা অল অ্যাবাউট রিঅ্যাকশন, এবং সে আসলে জানে আপনি যদি মেসিকে নিয়ে সারা দিন রাত কথা বলেন না, এটা ফিনিশ হবে না। তার প্রশংসা শুধু করতেই থাকবো। এটা হয়তো বা আমরা সবাই আসলে এখন যেই ব্যাপারটা এসেছে আর্জেন্টিনাকে নিয়ে, আমার কাছে মনে হয় যে এগুলো সব ভুলে যেয়ে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত এবং তাদেরকে কংগ্রাচুলেশনস করা উচিত। কারণ এতদিন ছিল যে ছোট দলের সাথে খেলে আসলে কিভাবে ফাইনালে যাবে, ইংল্যান্ড তাদেরকে হারাবে। আসলে তারা কিন্তু আবার প্রুভ করলো যে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম। মানে মেসিকে নিয়ে যে এত কথা হচ্ছে, এত প্রশংসা হচ্ছে, তার ট্যালেন্ট নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই, কিংবা তিনি যে এখন মানে সর্বকালে সর্বসেরার পর্যায়ে চলে গেছে, আমি ধরবো চলে গেছে। মানে এটা একটু অবাক করে কিনা যে এই বয়সেও 90 মিনিটস, কখনো 120 মিনিটস খেলছেন, এবং তিনি এমন না যে একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, না, তিনি কিন্তু ড্রিবল করছেন, তিনি চান্স ক্রিয়েট করছেন, অ্যাসিস্ট করছেন। এই ব্যাপারগুলো একটু অবাক করে কিনা। একজন দর্শক আছেন, আমি তার প্রশ্নটা নিয়ে তারপর আমি আপনার কাছে আসব। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন কিংবা মতামত জানাবেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হইতেছে মোহাম্মদ ফাহিম শাহরিয়ার। জি, আমার বাসা হইতেছে কুড়িগ্রাম জেলার। আপনার প্রশ্ন কিংবা মতামতটা জানাবেন। জি, কোনটা বলবো? আপনার প্রশ্ন কোনো মতামত থাকলে সেটা জানাবেন। যে প্রশ্নটা করেছিলাম। আচ্ছা, দর্শক হয়তো বা বুঝতে পারেনি যে তাকে আসলে কি প্রশ্নটা করবেন। যেটা আসলে বলছিলাম, তার 120 মিনিট এই বয়সও খেলা, সেম রিদমে খেলা, সেই একই ড্রিবল করা, কিংবা সেই সেম এনার্জি নিয়ে পুরো 120 মিনিট খেলা, এটা একটু অবাক করে কিনা আপনার? আপনিও তো ফুটবল খেলেন, 90 মিনিটসে একেবারে শেষ পর্যায়ে মনে হয় যে শরীর আর কোনো এনার্জি থাকে না, সেখানে এই বয়সে 120 মিনিটস। না, আপনি যদি দেখেন একটা সিচুয়েশনের কথা আমি বলতে চাই। যখন একটা বল কাউন্টার অ্যাটাক আসলো, মেসিকে দেওয়া হলো, হ্যাঁ, তো সেখানে হ্যারি কেন ছিল, ইংল্যান্ডের লেফট ব্যাক ছিল, অ্যান্ডারসন ছিল। আসলে সে 4জন প্লেয়ারের খান থেকে কিভাবে নিজের বডি কন্টাক্ট দিয়ে, এবং তার সেই সময়টা মনে হচ্ছিল যে কাবাডি প্লাস আমার কাছে মনে হয়েছে তখন সে 26 ইয়ার্সের একজন প্লেয়ার, যেটা আমরা সচরাচর সবসময় দেখেছি মেসির সাথে, যে মেসির সাথে ওই সিচুয়েশন বল কেউ উইন করতে পারে না। স্টিল 39 ইয়ার্স ওল্ড, সেম ব্যাপারটাই কিন্তু হলো ভাইয়া। আসলে তাই, ইটস রাইট। তখন ঘটনা হয়েছে তার মেন্টালিটি এবং তার ফিলিংস, তার রেসপেক্ট, তার স্যাক্রিফাইস কমেনি ভাইয়া। আপনি যদি ইজিপ্টের সাথে ম্যাচ জেতার পরে কি কান্না, আসলে সে তো ইন্ডিভিজুয়াল এবং কালেকটিভলি কিছু পাওয়ার আর বাকি নাই। আপনি ওয়ার্ল্ড কাপ জিতেছে, কোপা আমেরিকা জিতেছে, ব্যালন ডি অর 8টা জিতেছে, সব লিগ জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, তো আর কি পাওয়া আছে? কিন্তু তাও সে হাংরি, মানে সে ওয়ার্ল্ড কাপ জিততে চায়, ফাইনাল খেলতে চায়। এবং আপনি যদি কালকের মাঠের তার ইনভলভমেন্ট দেখেন, আসলে একটা প্লেয়ার, মানে আমি তাকে মেসিকে কিন্তু হারতে দেখবেন অনেক, কিন্তু কালকে আমি বেশি হারতে দেখি নাই। মানে সে এক গোলে পিছিয়ে গেছে। একটা তো ইংল্যান্ড আর্জেন্টিনার একটা কিন্তু রেশারেশি থেকে যায়, এবং স্পেশালি ফার্স্ট হাফের প্রথম দিয়ে কিন্তু সেই ব্যাপারটা আবার উঠছিল। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা মেন্টাল, আসলে মেসি এটা অল অ্যাবাউট। আপনি যদি এবার ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ বেশি, অলরেডি 7টা ম্যাচ খেলে ফেলেছেন। আমরা গত ওয়ার্ল্ড কাপে দেখি 7টা হলো ফাইনাল ম্যাচ হয়। তো আসলে ম্যাচও আপনার ধরেন ভেরি শর্ট টাইম, 72 আওয়ারের বেশি রেস্ট আপনি পাচ্ছেন না আপাতত এখন। আমার কাছে মনে হয় মেইন ব্যাপার রিকভারি, এবং তাদের যে ফুড হ্যাবিট, এবং তাদের যেই ধরেন ডিসিপ্লিন একটা লাইফস্টাইল, এইটা আসলে আমার কাছে মনে হয় যে এক্সাম্পল মেসির কাছ থেকে আমরা শিখতে পারি। আসলে হয়তোবা সেটা হাইলাইট হয় না, কিন্তু এটা কিন্তু একদম রিয়েল। আপনি যদি ভালো খাবার না খান, ভালো রিকভারি না করেন, ভালো ঘুমান না হয় আপনার, তাহলে আপনি এরকম এফোর্ট দিতে পারবেন না। 2টা ম্যাচ খেলেছে 120 মিনিট, গতকালকের ম্যাচটা 99 মিনিট খেলেছেন নন স্টপ, এবং 93 মিনিটে তার অ্যাসিস্ট, তাই না? তো এই যে ব্যাপারটা, এটা অবিশ্বাস্য আপনি বলতে পারেন। সামিন, আপনার কাছে একটু যেতে চাই যে এই যে সবগুলো দলই তো, মানে সবগুলো দল বলতে আমি যদি বলি একেবারে র্যাঙ্কিংয়ে 10 বা 12 দল যে দলগুলো আছে, প্রত্যেকেরই গোল হচ্ছে ওয়ার্ল্ড কাপ জেতা, প্রত্যেকেরই প্রিপারেশন নিচ্ছে, প্রত্যেকেরই খুব ভালো মানের কোচও আছে, নিউট্রিশন আছে, সব কিছু আছে, সব ধরনের ফ্যাসিলিটিস আছে।
তারপরও মনে হচ্ছে কিনা যে আর্জেন্টিনা অন্য দলগুলোর চাইতে কিছুটা হলেও আলাদা, স্পেশালি তাদের কামব্যাক করার ক্ষমতা, হার না মানা, এই যে ব্যাপারটা এসেছে, এটা কি শুধুমাত্র স্কালোনির কৌশলে নাকি তাদের নিজেদের মধ্যে একটা টিম বন্ডিং বা প্লেয়ারদের মধ্যে একটা খুব সুন্দর বোঝাপড়ার একটা ব্যাপার আছে বা সম্পর্কের একটা ব্যাপার আছে, কি মনে হয়? এটা কিন্তু আসলে দুটো বিষয় মিলিয়ে আসলে আপনি যদি দেখেন, স্কালোনি কিন্তু লাস্ট ম্যাচ যেটা ছিল সুইজারল্যান্ডের সাথে, এই ম্যাচের শেষেই কিন্তু বলেছিল যে উই আর বর্ন টু সাফার, আমরা ভোগান্তি ছাড়া জিতবো না। এটা কিন্তু আসলে তাদের ব্লাডেই আছে। আর আপনি যদি খেয়াল করেন গত বিশ্বকাপে যে টিমটা চ্যাম্পিয়ন হলো, সেই টিমে 17 জন কিন্তু এই টিমেও আছে। তো যখন একটা চ্যাম্পিয়ন টিমের 17 জন প্লেয়ার আপনার এই টিমেও আছে, তখন কিন্তু আপনি এক্সপিরিয়েন্স অন্যদের চেয়ে অনেক আগানো, যেটা কালকে ইংল্যান্ডের থেকে ল্যাকিং ছিল। কারণ আর্জেন্টিনা কিন্তু অলরেডি জিতেছে চ্যাম্পিয়ন, ইংল্যান্ড কিন্তু 7 বছর এই অপেক্ষা আরও দীর্ঘ হলো 4 বছরের জন্য। আর্জেন্টিনা কিন্তু ওখানে এগিয়েছিল এক্সপিরিয়েন্সে, যে আমরা অলরেডি এই লাইনটা পার করেছি। আর আরেকটা জিনিস যখন হয়, আপনি যখন দেশের জন্য তো সবাই খেলে, আসলে একটা জিনিস এক্সট্রা আর্জেন্টিনার, যে একটা আমাদের লিডারের জন্য আমরা খেলতেছি, এটা কিন্তু অনন্য আসলে অন্য টিমগুলোর থেকে, যে লিওনেল মেসির জন্য সবাই খেলতেছে, তার শেষ বিশ্বকাপ, তাকে আরেকটা বিশ্বকাপ উপহার দিতে সবাই খেলতেছে। এটা কিন্তু আলভারেজ লাস্ট ম্যাচে সুইজারল্যান্ডের ম্যাচ শেষেও কিন্তু বলেছিল কথাটা, যে আমরা লিওর শেষ বিশ্বকাপে আরেকটা ট্রফি তাকে উপহার দিতে চাই, আমরা তার জন্যই খেলছি। এটা কিন্তু আসলে আপনি অন্য টিমগুলোর চেয়ে অনেক আলাদা, আপনি কিন্তু এই জিনিসটা আসলে অন্য কোথাও দেখবেন না, যে দেশের জন্য প্লাস একটা প্লেয়ারের জন্য, আমাদের লিডারের জন্য আমরা খেলতেছি, তখন কিন্তু আপনি এমনি অটোমেটিক্যালি ভালো খেলবেন। আর আপনি যখন ব্যাক টু ব্যাক ম্যাচগুলো এরকম নার্ভি মোমেন্ট থেকে বের হয়ে আসবেন, স্নায়ুচাপ ধরে রেখে, আপনি যাই বলেন, হয়তো পারফরমেন্স আপ টু দ্য মার্ক হচ্ছে না, তারপরেও এই যে খাদের কিনারা থেকে যে উঠে আসার যে ব্যাপারটা, এটা কিন্তু আমার মনে হয় না আর কোনো দলের কাছে আছে। একদম ঠিক। এবং আমরা কথা বলবো ফাইনাল যেহেতু চূড়ান্ত হয়ে গেছে আর্জেন্টিনা এবং স্পেন, সেইটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিরতির সময় হয়ে গেছে, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতি থেকে ফিরলাম ক্লেমন বেরোন্ডা গ্যালারিতে, আপনাদের সাথে আছে আমি আশিক রুদ্র। আমরা কথা বলছিলাম অবিশ্বাস্য আর্জেন্টিনার বিশ্বকাপের গল্প নিয়ে। আমাদের সাথে আছেন জাতীয় দলের ফুটবলার তপু বর্মন এবং আমারই সহকর্মী সামিন ইয়াসার। ফাইনাল ডেফিনেটলি একটা মোটামুটি চূড়ান্ত তো হয়েই গেছে, স্পেন এবং আর্জেন্টিনা। ফিনালিসিমার একটা কথা হচ্ছিল, আমরা অনেক আশা করছিলাম যে এটা দেখতে পাবো, কিন্তু শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে আমরা বিশ্বকাপের ফাইনালের মঞ্চেই দেখতে পাচ্ছি। এটা একটু অবাক হচ্ছেন কিনা, বা এক্সপেক্ট করছিলেন যে এই দুটা দলই ফাইনাল খেলবে? এক্সপেক্ট ধরেন আসলে ফ্রান্স স্পেনের ম্যাচটা আসলে স্পেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন এবং আসলে তারা ডিজার্ভিং। ইভেন দো স্পেন যখন ফাইনালে পৌঁছায়, তখন আমি আর্জেন্টিনাকে অলওয়েজ এগিয়ে রেখেছি ইংল্যান্ডের কাছ থেকে। তো দুইটা দল আসলে সবারই একটা পছন্দের দল আমার মনে হয়। স্পেনের দর্শক আমাদের দেশে অনেক আছে, হিউজ আছে। তো সেক্ষেত্রে বলবো যে আসলে 2007 সালের সেই ছবিটার কথা মনে পড়ে যায় আমাদের, লামিংকে বাথটবে আসলে মেসি শাওয়ার করাচ্ছে। অবশ্যই। তো তারা দুজনে একসাথে ফাইনাল খেলবে। একজন লামিন ইয়ামালও একটা ড্রিম ছিল যে মেসির এগেইনস্টে খেলবে ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, একজন 19 ইয়ার্স ওল্ড আর একজন 39 ইয়ার্স ওল্ড। মানে আসলে এই যে একটা ব্যাপার, মানে আমাদের ফুটবল জগৎ, মানে এক পজিশনের দুই, আমার মনে হয় লামিংও একটা সময় যে কিংবদন্তি প্লেয়ার হবে, হয়তো সে গড হবে না, কিন্তু একটা সুপারস্টার অলরেডি পেয়েছে, কিন্তু তার লেভেল আরো আপ হবে হয়তো। সেম পজিশনে বার্সেলোনায় খেলেছেন দুইজন, একজন খেলছেন, একজন হয়তো বার্সাকে বিদায় দিয়ে অন্য ক্লাবে খেলছেন। তো দুজনই সেম একাডেমির প্লেয়ার। তো সেই ক্ষেত্রে আসলে এই যে একটা মানে রোমাঞ্চ ব্যাপার অ্যাজ এ লামিং এর জন্য এবং মেসির জন্য টাইটেল ডিফেন্ডিং করা, এটা কিন্তু দুই ধরনের ব্যাপার। আর আসলে লামিং এর পারফরমেন্স তো গত ম্যাচে আমরা দেখেছি, হয়তোবা সে ধরেন গোলে কনভার্ট করতে পারেনি, হয়তোবা ক্লিয়ার অ্যাসিস্ট করতে পারেনি, অনেকগুলো সে ট্রাই করেছে, একটা বাতিল হয়েছে। হ্যাঁ, একটা বাতিলও হয়েছে একদম অল্প একটুর জন্য। তো আসলে তার কিন্তু সে অ্যাবিলিটি ক্যাপাবিলিটি আছে এবং এই ফাইনালটা আমার কাছে মনে হয় যে ইজি হবে না কারোর জন্য। এবং দুজনের খেলার প্যাটার্ন কিন্তু সেম বলতে পারেন। একজন হয়তো বেশি পেনিট্রেট করার চেষ্টা করবো উইথ বলে, আর আর্জেন্টিনা একটু স্লোভাবে খেলে, কিন্তু তারা কালকে কিন্তু বেশি মানে স্পিডি অ্যাটাকিং করেছেন আপনি যদি উইথ বলে দেখেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে স্কলানের এই জায়গায় একটা মাস্টার মাইন্ড প্ল্যান করতে হবে। আপনি যদি কালকের এই রড্রিগো দি পলকে ফার্স্ট হাফে মানে 11-এ না রাখাটা কিন্তু একটা খুবই দুর্দান্ত ডিসিশন ছিল। আপনি যদি সিমোনেকে দেখেন, সে হয়তো উইথ বলে ভালো করতে পারে নাই, কিন্তু সে ওয়ার্ক রেট প্লাস দুইজন যে তাদের লেফট সাইড ইংল্যান্ডের টপ,
আপনি যদি লেফট ব্যাকের স্পিড দেখেন এবার ওয়ার্ল্ড কাপের বেস্ট স্পিডার। আপনি যদি গ্রোডন, সে তো অলরেডি শোই করেছে, তার গোল বাদেও তার অ্যাসিস্ট দেখেন। আসলে সেই ক্ষেত্রে আপনার সিমোনেকে নামানোটা মানে আই এম ভেরি ভেরি এগ্রি, 100% একটা পজিটিভ ডিসিশন ছিল। মানে ফাইনালে মনে হচ্ছে কিনা, যেহেতু আর্জেন্টিনার এই দলটারই বলতে গেলে যে একটা বিশ্বকাপ ফাইনাল খেলার এক্সপিরিয়েন্স আছে, জি ভাইয়া এবং already ওয়ার্ল্ড বলেছেন। কাপও জেতার এক্সপিরিয়েন্সটা হ্যাঁ, আছে। হ্যাঁ। সেই ক্ষেত্রে অন্যদিকে যদি আমি স্পেনের কথা বলি, তারা অনেক দিন পর, প্রায় 10 16 বছর পর 16 বছর, তারা ফাইনাল খেলছে। এই জেনারেশন যারা যারা খেলছে তারা কখনো ওয়ার্ল্ড কাপের এই না। পর্যায়ে আসতে পারেনি। জি। সেই ক্ষেত্রে অভিজ্ঞতার বিচারে একটু হলেও কি আর্জেন্টিনা এগিয়ে থাকবে কিনা স্পেনের চেয়ে? একটু না ভাইয়া, অনেক এগিয়ে থাকবে। আসলে ফাইনাল ম্যাচ কিন্তু একটু ডিফারেন্ট টেম্পারমেন্টে এটা আপনার রেডি হইতে হয় মানসিকভাবে। যে ধরেন শারীরিকের থেকে মানসিক টাফনেসটা বেশি প্রয়োজন। আসলে দেখবেন যে অনেক প্লেয়ার এরকম স্টেজে পারফর্ম করতে পারে না, নার্ভাস ফিল করে। আসলে তারা তো নার্ভাস হবে না, তারপরে দেখবেন যে আপনি ম্যান টু ম্যান ব্যারি করলে আপনি দেখবেন যে ওই প্লেয়ার থেকে আরেকটা প্লেয়ার ভালো করছে, বিকজ অফ সে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা এবং তার থেকে ওয়ার্ল্ড কাপের ম্যাচ বেশি খেলা এবং এরকম স্টেজে তাদের থেকে বেশি তারা পার্টিসিপেট করেছেন। তাদের সব কিছুতেই দেখবেন যে একটা ডিফারেন্ট লেভেলের অ্যাটিটিউড। তো সেই জায়গা দিয়ে আর্জেন্টিনা ডেফিনেটলি এগিয়ে থাকবে। এবং অবশ্যই যদি 11 দেখেন, সিমোনি হয়তো বা অ্যাড হয়েছে, সিমোনি বাদে কিন্তু তারা সবাই ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছেন। অবশ্যই। প্রিয়, যদি একদম ছোট্ট করে যদি বলো যে কি মনে হয় যে ফাইনালের প্রেডিকশনটা কি, স্কোরটা কি হবে? এটা বলা খুবই ডিফিকাল্ট, মন্তব্য বলে অবশ্যই আর্জেন্টিনা। তা আমি বলবো আর্জেন্টিনার ক্ষেত্রেই 2-1 অথবা 3-2। তবু বলবো না, আপনার প্রেডিকশনটা যদি একটু জানতে। না, আর্জেন্টিনা আসলে জিতবে 1000% ফর শিওর। আর প্রেডিকশন যদি গোলেরটা জানতে চান, আমি বলবো যে 2-1, না হলে আপনার 1-0 আর্জেন্টিনা জয়লাভ মানে করবে। আর্জেন্টিনা জিতবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যেটা আসলে আপনারা প্রত্যাশা করছেন। এবং অবশ্যই দল যে জিতুক, সেটা আর্জেন্টিনা হোক কিংবা স্পেন হোক, একটা ফাইনালের মতো ফাইনাল হোক, জমজমাট ফাইনাল হোক, যেটা দেখে সবাই যেন উপভোগ করতে পারে, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। তেমন বেরোন্ডা গ্যালারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।